ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে হত্যা চেষ্টার ঘটনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে আটক করেছে র্যাব। গত রাতে এক বিজ্ঞপ্তিতে র্যাব 10 জানায় দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ হাউজিং এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। মির্জা আব্বাস তো এই হত্যা চেষ্টার 1 নাম্বার সন্দেহভাজন। অবশ্যই হাদি মারা গেলে বা নির্বাচন করতে না পারলে হাদি, মির্জা আব্বাসের লাভ, সরাসরি লাভ। এই তদন্তে মির্জা আব্বাসকে জিজ্ঞাসাবাদ করা হবে, যতই খারাপ লাগুক শুনতে এটা করা হবে। শুটারদের সাথে মির্জা আব্বাসের কোনো কানেকশন আছে কিনা খুঁজে দেখা হবে। হাদির আসন অর্থাৎ ঢাকা 8 আসনে ধানের শীষের প্রার্থী মির্জা আব্বাস হাদি হত্যাকাণ্ডে সরাসরি জড়িত বিএনপির এই বর্ষিয়ান নেতা। এমনকি তিনি নাকি ঘাতক ফয়সালের অ্যাকাউন্টে 127 কোটি টাকা লেনদেনের মূল ডোনার। মির্জা আব্বাসের রাজনৈতিক ক্যারিয়ার এখানেই শেষ। ওসমান হাদির নির্মম হত্যাকাণ্ডের তদন্তে এবার বেরিয়ে এলো পিলে চমকানোর মতো এক তথ্য, যা তোলপাড় সৃষ্টি করেছে পুরো রাজনৈতিক অঙ্গনে। শুধু কি রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা, নাকি এর পিছনে রয়েছে শত কোটি টাকার এক বিশাল লেনদেন। এই হত্যাকাণ্ডের মূল স্রোত বাধা রয়েছে 127 কোটি টাকার এক রহস্যময় লেনদেনের সাথে। আর সবচেয়ে বড় চমক হলো, এই টাকার লেনদেনের সাথে নাম জড়িয়ে আছে খুদ বিএনপির নেতা মির্জা আব্বাসের এবং তার মালিকাধীন ঢাকা ব্যাংকের। মির্জা আব্বাসকে ঘিরে কেন হচ্ছে ওসমান হাদি হত্যার সন্দেহ? 127 কোটি টাকার লেনদেন নতুন করে উস্কে দিচ্ছে প্রশ্ন। ওসমান হাদি হত্যাকাণ্ডের তদন্ত যত গভীরে যাচ্ছে, একটি নাম তত বারবারই সামনে আসছে, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা 8 আসনের প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব মির্জা আব্বাস। এবার হাদির হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগ তুলে ভারত সরকারকে দায়ী করল তাদেরই দেশের লোকেরা। হাদি হত্যার ঘটনায় ভারত জড়িত অভিযোগ তুলে বিশ্বব্যাপী বড় ধরনের বিক্ষোভ করেছে মোদী সরকারের দমনপীড়ন ও প্রতিহিংসার শিকার শিখ সম্প্রদায়ের মানুষ। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটি নিউজে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, এবার ওসমান হাদি হত্যায় বেরিয়ে এলো আসল সত্য। হাদি হত্যায় সরাসরি জড়িত বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। 127 কোটি টাকা দিয়ে যে ভয়ঙ্কর মরণ ফাঁদ তৈরি করেছিল মির্জা আব্বাস, জানাবো আজকের এই ভিডিওতে। অপরদিকে ভারতে ওসমান হাদির পক্ষে নেমেছে শিখ গোত্ররা। গদি বাঁচাতে হিমশিম খাচ্ছে মোদি। যে কোনো মুহূর্তেই হতে চলেছে ক্ষমতার রদবদল। জানতে পারবেন আজকের এই ভিডিওতে, তাই ভিডিওটির শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে একটি লাইক দিয়ে সবাইকে শেয়ার করে দিন। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন। খুন করার আগেই পেমেন্ট ক্লিয়ার, টার্গেট লক করার আগে ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে গেল কোটি কোটি টাকা। একজন ভাড়াটে শুটারের ব্যাংক ব্যালেন্স দেখলে বড় বড় শিল্পপতিরাও লজ্জা পাবেন। মাত্র একজন ব্যক্তির 53টি ব্যাংক অ্যাকাউন্ট, আর গত কয়েক বছরে সেখানে লেনদেন হয়েছে অবিশ্বাস্য অঙ্কের টাকা, 127 কোটি টাকা। হ্যাঁ, ঠিকই শুনেছেন, 127 কোটি টাকা। সম্প্রতি ঢাকা 8 আসনের সম্ভাব্য প্রার্থী শরীফ ওসমান হাদিকে হত্যার ঘটনায় তোলপাড় সারা দেশ। কিন্তু লাশের চেয়েও এখন বড় রহস্য হয়ে দাঁড়িয়েছে এই হত্যাকাণ্ডের ফাইন্যান্সিয়াল ট্রেইল বা অর্থের উৎস। শুটার ফয়সালের অ্যাকাউন্টে ঠিক হাদিকে হত্যার আগ মুহূর্তে কারা পাঠালো নগদ 2 কোটি 41 লাখ টাকা? আর এই টাকা কি শুধুই একটি হত্যার সুপারি, নাকি এর পেছনে লুকিয়ে আছে মানি লন্ডারিং এর এক বিশাল আন্তর্জাতিক সিন্ডিকেট? সিআইডি যখন তদন্তে নামলো তখন বেরিয়ে এলো এমন সব তথ্য যা শুনে গোয়েন্দাদেরও চোখ কপালে। আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব শুটার ফয়সালের সেই মাস্টার প্ল্যান এবং টাকার পাহাড়ের গোপন রহস্য। তাই কোনো তথ্য মিস না করতে চাইলে শেষ পর্যন্ত দেখুন। এই গল্পের মূল ভিলেন ফয়সাল করিম মাসুদ। পুলিশের খাতায় সে একজন ফেরারি আসামি, একজন শুটার, কিন্তু ব্যাংকের খাতায় সে একজন সফল ব্যবসায়ী। তার লেনদেনের হিসেব দেখলে মাথা ঘুরে যাবে। সিআইডি তদন্তে নিশ্চিত হয়েছে শরীফ ওসমান হাদিকে হত্যার ছক যখন কষা হচ্ছিল, তখন ঠিক সেই সময়টাই ফয়সালের ব্যাংক অ্যাকাউন্টগুলো হঠাৎ করেই অস্বাভাবিকভাবে সচল হয়ে ওঠে। সবচেয়ে চাঞ্চল্যকর তথ্যটি হলো, হাদিকে হত্যার ঠিক 3 মাস আগে এবং 1 মাস আগে দুটি বিশাল ট্রানজ্যাকশন হয়। মোট 2 কোটি 41 লাখ টাকা জমা পড়ে ফয়সাল এবং তার স্ত্রীর অ্যাকাউন্টে। তারিখগুলো খেয়াল করুন। 18 সেপ্টেম্বর 2025। হাদি হত্যার ঠিক 3 মাস আগে রাজধানীর রূপনগরের একটি ব্যাংকের শাখায় ফয়সালের একটি অ্যাকাউন্টে জমা হয় 1 কোটি 76 লাখ টাকা। এই অ্যাকাউন্টটি ছিল SME উইমেন এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠানের। মজার ব্যাপার হলো, প্রতিষ্ঠানের নাম উইমেন এন্টারপ্রাইজ হলেও এর মূল নিয়ন্ত্রণ ছিল ফয়সালের হাতে। এর পরের ট্রানজ্যাকশনটি আরও রহস্যময়। 4 নভেম্বর 2025, হত্যার ঠিক 1 মাস আগে NRBC ব্যাংকের বেনারসি পল্লী উপশাখায় জমা হয় আরও 65,55,000 টাকা। এই অ্যাকাউন্টটি ছিল ফয়সালের স্ত্রী সামিয়ার নামে। অর্থাৎ কিলিং মিশন এক্সিকিউট করার ঠিক আগ মুহূর্তে এই টাকাগুলো তাদের হাতে পৌঁছায়। এখন প্রশ্ন হলো, কে বা কারা এই বিশাল অঙ্ক ইনভেস্ট করলো ফয়সালের উপর? সিআইডি তদন্তে উঠে এসেছে আরও ভয়ঙ্কর তথ্য।
টাকাটা অ্যাকাউন্টে ঢোকার পর ফয়সাল কিন্তু বসে থাকেনি। সে জানতো মিশন শেষ করার পর তাকে পালাতে হবে, আর পালানোর জন্য দরকার নগদ টাকা। তাই হাদিকে গুলি করার আগে সে এবং তার স্ত্রী মিলে অ্যাকাউন্ট থেকে ধাপে ধাপে 1,76,00,000 টাকা তুলে নেয়। ব্যাংকে মাত্র 65 লাখ টাকা অবশিষ্ট রেখে বাকি পুরো টাকা ক্যাশ করে ফেলা হয়। গোয়েন্দারা নিশ্চিত এই উত্তোলিত টাকাই ছিল অপারেশন কস্ট এবং দেশ ছেড়ে পালানোর রসদ। দর্শক, অপরাধ জগতের এমন সব এক্সক্লুসিভ বিশ্লেষণ পেতে সাবস্ক্রাইব করে ফেলুন আমাদের চ্যানেল গল্প নিউজ, আর বেল আইকনে চাপ দিতে ভুলবেন না। এবার আসা যাক সেই 127 কোটি টাকার রহস্যে। সিআইডি যখন ফয়সালের আর্থিক আমলনামা খুঁজতে শুরু করে তখন তারা 14টি ভিন্ন ভিন্ন ব্যাংকে ফয়সালের 53টি অ্যাকাউন্টের সন্ধান পায়। ভাবা যায় একজন শুটারের 53টি ব্যাংক অ্যাকাউন্ট 2017 সাল থেকে 2025 সাল, এই 8 বছরের মধ্যে এই অ্যাকাউন্টগুলো দিয়ে মোট লেনদেন হয়েছে 127 কোটি টাকা। প্রশ্ন আসতেই পারে, একজন খুনির অ্যাকাউন্টে এত টাকা আসে কোত্থেকে? ফয়সাল নিজেকে আইটি ব্যবসায়ী হিসেবে পরিচয় দিত। তার নামে এবং তার স্ত্রীর নামে খোলা হয়েছিল বেশ কিছু ভুয়া প্রতিষ্ঠান: অ্যাপেল সফট আইটি, আইকন সফটওয়্যার, লিডস ট্রেনিং অ্যান্ড কনসাল্টিং, লিডস কর্পোরেশন, ডিরেক্টরি প্রজেক্ট। নামগুলো শুনলে মনে হবে সিলিকন ভ্যালির কোনো কোম্পানি, কিন্তু বাস্তবতা হলো এগুলো সবই ছিল কাগুজে প্রতিষ্ঠান। সিআইডি এবং সাংবাদিকদের অনুসন্ধানে দেখা গেছে রাজধানীর বাংলা মোটরের রূপায়ণ ট্রেড সেন্টারে এবং আদাবরের বায়তুল আমান হাউজিংয়ে এই কোম্পানিগুলোর যে ঠিকানা দেয়া ছিল সেখানে আদতে কোনো কার্যক্রমই ছিল না। লিডস ট্রেনিং সেন্টারের অফিসে গিয়ে দেখা যায় 1.5 বছর আগেই তারা সবকিছু গুটিয়ে উধাও। অর্থাৎ এই কোম্পানিগুলো খোলা হয়েছিল শুধুমাত্র কালো টাকাকে সাদা করার জন্য এবং হিট মানি বা কন্ট্রাক্ট কিলিং এর টাকা বৈধ চ্যানেলে রিসিভ করার জন্য। ব্যাংক এশিয়ার আদাবর রিং রোড শাখাতেই ফয়সালের 19টি অ্যাকাউন্ট পাওয়া গেছে, যেখানে প্রায় 50 কোটি টাকার লেনদেন হয়েছে। অথচ ব্যাংক ম্যানেজাররা বলছেন এই অ্যাকাউন্টগুলো এখন ইনঅপারেটিভ, মানে কাজ শেষ, লেনদেন শেষ, অ্যাকাউন্টও ক্লোজ। এবার শুনুন ফয়সালের সেই মাস্টার প্ল্যান যা হার মানাবে থ্রিলার মুভিকেও। ফয়সাল জানতো শরীফ ওসমান হাদিকে হত্যা করার পর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে হন্য হয়ে খুঁজবে, তাই সে এক চুলো ঝুঁকি নেয়নি। টাকা হাতে পাওয়ার পরই সে তার পরিবারকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে ফেলার কাজ শুরু করে। হত্যার আগে সে তার স্ত্রীকে পাঠিয়ে দেয় নরসিংদীতে, বাবা মাকে পাঠিয়ে দেয় কেরানীগঞ্জে এবং তার বোনকে পাঠিয়ে দেওয়া হয় দেশের বাইরে। সবাইকে সেফ জোনে পাঠিয়ে ফয়সাল নিজে হাদিকে হত্যার মিশন শেষ করে। এরপর পূর্ব পরিকল্পনা অনুযায়ী সে দেশ ত্যাগ করে। প্রযুক্তির সহায়তায় গোয়েন্দারা জানতে পেরেছেন ফয়সাল বর্তমানে ভারতে অবস্থান করছেন। ভারতের মহারাষ্ট্রে তার সর্বশেষ লোকেশন ট্র্যাক করা হয়েছে। তার কাছে যে 1,76,00,000 টাকা ক্যাশ ছিল, ধারণা করা হচ্ছে সেই টাকা ব্যবহার করেই সে বর্ডার ক্রস করেছে এবং এখন ভারতে আত্মগোপন করে আছে। কিন্তু সিআইডি এবং অন্যান্য গোয়েন্দা সংস্থাগুলো এখন শুধু ফয়সালকে খুঁজছে না, তারা খুঁজছে সেই অদৃশ্য হাতগুলোকে যারা এই 2,41,00,000 টাকা ফয়সালের অ্যাকাউন্টে ট্রান্সফার করেছে। গোয়েন্দারা এখন টাকার উৎস খুঁজতে মরিয়া, কারণ ফয়সাল তো কেবল ট্রিগার চেপেই খালাস, কিন্তু যারা এই বুলেটের দাম মিটিয়েছে তারাই আসল কালপ্রিট। তদন্ত কর্মকর্তারা বলছেন যে অ্যাকাউন্টগুলো থেকে ফয়সালের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে সেগুলোও হয়তো কোনো ডামি অ্যাকাউন্ট বা ভুয়া কোম্পানির নামে খোলা। মানি লন্ডারিং আইনের আওতায় এখন প্রতিটি ট্রানজ্যাকশন চেক করা হচ্ছে। সিআইডি ইতিমধ্যে ফয়সালের সব ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ বা অবরুদ্ধ করার নির্দেশ দিয়েছেন। যে 65 লাখ টাকা এখনও ব্যাংকে পড়ে আছে তা বাজেয়াপ্ত করার প্রক্রিয়া চলছে। তবে শঙ্কার বিষয় হলো এত চতুরতার সাথে লেনদেনগুলো করা হয়েছে যে আসল প্রেরককে খুঁজে বের করাটা বেশ চ্যালেঞ্জিং। ফয়সাল যেহেতু গত বছর একবার অস্ত্রসহ গ্রেফতার হয়েছিল এবং পরে জামিনে বের হয়, তাই তার উপর আগে থেকেই নজরদারি থাকার কথা ছিল। কিন্তু সে কিভাবে এতগুলো ব্যাংক অ্যাকাউন্ট মেনটেন করলো এবং নির্বাচনের ঠিক আগে এত বিপুল পরিমাণ অর্থের লেনদেন করলো, সেটা ব্যাংকগুলোর কমপ্লায়েন্স ডিপার্টমেন্টেরও এক বড় ব্যর্থতা। হাদি হত্যা হয়তো একটি রাজনৈতিক বা আধিপত্য বিস্তারের ঘটনা, কিন্তু এর পেছনের আর্থিক লেনদেনের চিত্রটি প্রমাণ করে যে এটি ছিল একটি সুপরিকল্পিত কর্পোরেট স্টাইল কিলিং, যেখানে খুনিকে আগে থেকেই আর্থিকভাবে নিশ্চিত করা হয়েছে, তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে এবং তার পালানোর পথ তৈরি করে দেয়া হয়েছে। এখন দেখার বিষয়, আমাদের গোয়েন্দা সংস্থাগুলো কি পারবে মহারাষ্ট্র থেকে ফয়সালকে ধরে আনতে, নাকি এই 127 কোটি টাকার লেনদেনের আড়ালেই চাপা পড়ে যাবে আসল সত্য? 2,41,00,000 টাকা কে দিল? এই প্রশ্নের উত্তর পেলেই বেরিয়ে আসবে হাদি হত্যার মূল পরিকল্পনাকারীর নাম। আপনার কি মনে হয় এই বিপুল পরিমাণ অর্থের যোগানদাতা কারা হতে পারে? কোনো রাজনৈতিক গডফাদার নাকি আন্ডারওয়ার্ল্ডের কোনো মাফিয়া? আপনার মতামত কমেন্ট করে আমাদের। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই অভ্যুত্থানের অন্যতম যোদ্ধা শহীদ শরীফ ওসমান হাদির মৃত্যুতে ভারতকে দায়ী করে প্রতিবাদের ঝড় উঠেছে। হাদির হত্যাকারীকে আশ্রয় দেওয়ার সন্দেহে ভারত সরকারের প্রতি নিন্দা জানাচ্ছে অনেকেই। এবার হাদির হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগ তুলে ভারত সরকারকে দায়ী করল তাদেরই দেশের লোকেরা। হাদি হত্যার ঘটনায় ভারত জড়িত অভিযোগ তুলে বিশ্বব্যাপী বড় ধরনের বিক্ষোভ করেছে মোদী সরকারের দমনপীড়ন
ও প্রতিহিংসার শিকার শিখ সম্প্রদায়ের মানুষ। বুধবার 5টি দেশের প্রধান শহরগুলোতে ভারতীয় দূতাবাসের সামনে এই প্রতিবাদ কর্মসূচি পালিত হয়। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম কালিবার বলছে, ভারত সরকারের বিরুদ্ধে এই বিক্ষোভের ডাক দেয় শিখ ফর জাস্টিস বা SFJ নামক সংগঠন। তাদের আহ্বানে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন, যুক্তরাজ্যের লন্ডন, কানাডার টরন্টো ও ভ্যাঙ্কুভার, ইতালির মিলান এবং অস্ট্রেলিয়ার মেলবোর্নে একযোগে ভারত সরকারের বিরুদ্ধে রাস্তায় নামে শত শত মানুষ। বিক্ষোভকারীদের অভিযোগ, বিক্ষোভে অংশ নেওয়া শিখ নেতারা অভিযোগ করেন তাদের নেতা হরদীপ সিং নিজ্জার এবং বাংলাদেশের জুলাই যোদ্ধা ওসমান হাদিকে হত্যার পেছনে ভারতের সরাসরি হাত রয়েছে। বিক্ষোভকারীদের দাবি, নিজ্জার এবং হাদি উভয়ই ভারতীয় আধিপত্যবাদের কঠোর বিরোধিতা করতেন, আর এ কারণেই তাদের সুপরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। বিক্ষোভকারীরা 2023 সালে কানাডার ব্রাম্পটনে হরদীপ সিং নিজ্জার হত্যাকাণ্ডের প্রসঙ্গটি পুনরায় সামনে নিয়ে আসেন। সে সময় নিজ্জার হত্যার ঘটনায় ভারতের গোয়েন্দা সংস্থাকে দায়ী করেছিল কানাডা সরকার, যার ফলে দুই দেশের কূটনৈতিক সম্পর্কে চরম অবনতি ঘটেছিল। শিখদের দাবি, হাদি হত্যাকাণ্ড একই ধরনের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় চালানো একটি টার্গেট কিলিং। খলিস্তান ইস্যু ও ভারতের অবস্থান, ভারতের পাঞ্জাব রাজ্য মূলত শিখ অধ্যুষিত এবং সেখানে শিখরা খলিস্তান নামক একটি স্বাধীন রাষ্ট্র গঠনের আন্দোলন চালিয়ে আসছে। এই আন্দোলনের সঙ্গে যুক্ত নেতাদের উপর ভারত সরকারের কথিত দমন পীড়নের বিষয়টি বিশ্ববাসীকে জানানোই ছিল এই বিক্ষোভের মূল লক্ষ্য। এদিকে বাংলাদেশের ছাত্র জনতার বিপ্লবের পর ইনকিলাব মঞ্চের নেতৃত্বে ভারতীয় আধিপত্যবাদ বিরোধী আন্দোলনে সক্রিয় ছিলেন শহীদ শরীফ ওসমান হাদি। বিভিন্ন অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে প্রকাশ্যেই ভারতের বিরুদ্ধে বক্তব্য দিয়েছেন তিনি, আর এ কারণেই তিনি টার্গেট কিলিংয়ের শিকার হয়েছেন বলে মনে করছেন অনেকেই। এমনকি তার দিকে গুলি চালানো অভিযুক্ত ফয়সাল ভারতে পালিয়ে গিয়ে নিরাপদে আশ্রয় পেয়েছে বলেও গুঞ্জন রয়েছে। ফলে বাংলাদেশে ভারতের বিরুদ্ধে নিন্দার ঝড় উঠেছে। এছাড়া হাদের মৃত্যু বাংলাদেশের পাশাপাশি আন্তর্জাতিক মহলেও ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। এদিকে 19 বছর পর বাবার কবর জিয়ারত করলেন তারেক রহমান। প্রায় 1.5 যুগ পর বৃহস্পতিবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরেছেন। দেশে ফেরার একদিন পর শুক্রবার জুমার নামাজ শেষেই গুলশানের বাসভবন থেকে প্রথমেই রাজধানীর শেরেবাংলা নগরে বাবার কবর জিয়ারত করলেন। এর আগে 2006 সালের 1 সেপ্টেম্বর বিএনপি প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করেছিলেন দলটির তৎকালীন সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমান। আজ কবর জিয়ারতের পর তিনি লাল সবুজ রঙের বুলেট প্রুফ বাসে করে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতেই সাভারের জাতীয় স্মৃতিসৌধের পথেই রওনা করছেন। ইতোমধ্যে স্মৃতিসৌধ তারেক রহমানের আগমনকে ঘিরে নেতাকর্মী ও সমর্থকরা ভিড় করছেন। তারেক রহমানের নিরাপত্তার স্বার্থেই জিয়া উদ্যান ও সাভার জাতীয় স্মৃতিসৌধ সহ ঢাকা আরিচা মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টেই পর্যাপ্ত সংখ্যক পুলিশ, র্যাব, পাশাপাশি বিজেপি মোতায়েন করা হয়েছে। সাদা পোশাকেও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারাও রয়েছেন স্মৃতিসৌধ এলাকা ঘিরে। তিনি সেখান থেকেই সাভারের জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন। এই উপলক্ষে এরই মধ্যেই জাতীয় স্মৃতিসৌধে সব ধরনের প্রস্তুতি শেষ হয়েছে। সাভার গণপূর্ত বিভাগের উপসহকারী প্রকৌশলী আনোয়ার হোসেন খান আনু বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জুমার নামাজের পরেই জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করবেন। সেই উপলক্ষেই গণপূর্ত অধিদপ্তর স্মৃতিসৌধে পরিষ্কার পরিচ্ছন্নের কাজ সম্পন্ন করেছে। তারেক রহমানের আগমন উপলক্ষেই সাভারে উৎসবের আমেজ। এরই মধ্যেই বিভিন্ন এলাকা থেকে দলীয় নেতাকর্মীরা জড়ো হতে শুরু করেছেন। প্রিয় নেতাকে দেখার জন্য শুক্রবার থেকে স্মৃতিসৌধগামী মহাসড়কে অবস্থান নেওয়ার কথা জানান তারা। এদিকে তারেক রহমানের আগমন উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধ ও এর আশেপাশের এলাকায় নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আরাফাতুল ইসলাম বলেন, নিরাপত্তায় যেন কোনো ধরনের বিঘ্ন না ঘটে সেই জন্য নিরাপত্তার বিষয়টি দেখভাল করা হচ্ছে। শুক্রবার সাভার জাতীয় স্মৃতিসৌধ এলাকায় 50,000-এর বেশি মানুষের গণজমায়েতের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা।